আজকের এই দিনের গুরুত্ব বুঝিয়েছে। প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে চলেছি, ঝড় বৃষ্টি উঠতে চলেছে। আমার মনে হয় এই প্রোগ্রামটা এখানেই সমাপ্ত করে দেওয়া দরকার। না, যে কোনো সময় বৃষ্টি বৃষ্টি এসে যাবে। হ্যালো, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, কিন্তু না না, ভিজলে শরীর খারাপ করবে। বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে। লোকাল হসপিটালে গেলে ঔষধ পাবেন না। ঐতিহাসিক মে দিবস হিসেবে পালিত হচ্ছে। শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মেহনতি মানুষ তার অধিকার সুরক্ষিত করার জন্য আজ থেকে 200 বছর আগে 8 ঘন্টা কাজের দাবিতে রক্ত ঝরিয়েছিল। কারণ চিরকাল শ্রমিক শ্রেণীর রক্তের বিনিময়ে মালিক শ্রেণীরা তারা পুঁজিপতি এবং পুঁজিবাদের দিকে তারা অগ্রসর হয় এবং শ্রমিক শ্রেণীর তাদের লাশের ওপর, তাদের রক্তের ওপর ইমারত তৈরি করে, অথচ শ্রমিক শ্রেণী বঞ্চিত থাকে। আজও সেই ধারা বহমান। এই সভাটা তাপসদা শহরের বুকে করতে চেয়েছিল। অনেকগুলো মাঠের অপশন পুলিশ প্রশাসনকে দেওয়া হয়েছিল, কিন্তু পুলিশ প্রশাসন বলছে সভা করতে দেওয়া যাবে না। সেই কারণে মেন রাস্তা থেকে অনেক দূরে আমাদেরকে সভা করতে হলো। কিন্তু আজকের সভা থেকে আমাদের এই বক্তারা যে বক্তব্য রাখবেন, কারণ আমরা এই মুহূর্তে শ্রমজীবী মানুষ তার কাজ হারিয়েছে। গ্রামের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, শহরের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ দৈনন্দিন কাজ হারিয়েছে এবং কাজ হারাচ্ছে। এবং আপনারা জানেন, যারা 100 দিনের কাজ করতেন, এই রাজ্য সরকার সেই কাজের অধিকারটুকু চুরি করে কেড়ে নিল, গরিব মানুষের মুখের অন্নটা কেড়ে নিল, আর বিজেপি কাজটাকে বন্ধ করে দিল। 2011 সালে এই রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখেছিলেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই। 34 বছরের বামফ্রন্ট সরকারকে মানুষ বিশ্বাস করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দেয়ালে দেয়ালে, অশোকনগরের রাস্তায় রাস্তায়। আমরা দেখেছিলাম যে নতুন একটা পরিবর্তন আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দিয়েছিলেন সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই, দলতন্ত্র নয় গণতন্ত্র চাই। মানুষ বিশ্বাস করেছিলেন। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম এই সরকার গরিব, খেটে খাওয়া, শ্রমজীবী, আদিবাসী, দলিত, বেকার, যুবকের পেটে লাথি মেরে এই সরকার গুন্ডারাজ কায়েম করেছে। শুধু গুন্ডারাজ কায়েম নয়, গরিব, খেটে খাওয়া, শ্রমজীবী মানুষ তার অধিকারের কথা যখনই রাস্তায় নেমে বলার চেষ্টা করেছে, তার গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিয়েছে, তার কণ্ঠকে রোধ করার চেষ্টা করা হয়েছে। আর বিজেপির কথা না বললেই, যত কম বলা যায় বিজেপির কথা তত ভালো। কারণ এই অশোকনগর, হাবড়া, বারাসাত, সীমান্তবর্তী এলাকা, বনগা, বাগদা, চাঁদপাড়া থেকে শুরু করে ঠাকুরনগর, এই এলাকা জুড়ে মানুষ উদ্বাস্তু আন্দোলনের পীঠস্থান হিসেবে আমরা ছোট থেকে জেনে এসেছি। উদ্বাস্তু আন্দোলন
দুর্বার আন্দোলন, কলোনির আন্দোলন, রুটি রুজির আন্দোলন, খাদ্যের আন্দোলন, রেশন কার্ডের আন্দোলন, ভোটাধিকারের আন্দোলন। আমরা দেখেছি মানুষ আন্দোলনের মধ্য দিয়েই এলাকার মানুষ এখানে কলোনি গড়ে তুলেছে। আমরা দেখেছি মানুষ তার বেঁচে থাকার অধিকারটুকু পেয়েছে। কিন্তু 2011 সালের পর মানুষ তার যে পাট্টা পেয়েছিল, মানুষ তার মাথা গুঁজে থাকার যে অধিকারটা পেয়েছিল, তাদের পাট্টা পর্যন্ত তৃণমূলের নেতা, তৃণমূলের দালালরা সেই পাট্টা লুটছে। কে প্রতিবাদ করবে? কে রাস্তায় দাঁড়িয়ে তার প্রতিবাদের আওয়াজ তুলবে? যিনি প্রতিবাদের আওয়াজ তুলেছেন তারই মুখটা বন্ধ করে দেওয়া হয়েছে। রাতের অন্ধকারে তার বাড়িতে পুলিশ গিয়ে তার দরজায় টোকা মেরে তাকে শাসানো হয়েছে। তার যে রুটি রুজি করে, রুটি রুজি কাজ করে, শ্রমিকের কাজ করে, কাজটাকে বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে। এই জিনিস আমরা দেখছি প্রতিনিয়ত চোখের সামনে। প্রতিদিন আমরা এই জিনিস আমরা দেখতে পাচ্ছি। ভ্যান চালক থেকে শুরু করে, টোটো চালক থেকে শুরু করে, অটো চালক থেকে শুরু করে, রাস্তায় নামলে তার শ্রমের বিনিময়ে সে তার সংসার চালানোর জন্য তৃণমূলের পার্টি অফিসে এই রোডের কমিশন হিসাবে 30,000, 40,000, 50,000, 1 লাখ টাকা দিয়ে আসতে হচ্ছে তৃণমূলের নেতাদেরকে। এই জিনিস দিনের পর দিন চলতে পারে না। হিটলার আপনারা নাম শুনেছে? হিটলারের নাৎসি বাহিনী পরাজিত হয়েছে। আর সবে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের 2 পয়সা 4 পয়সার নেতারা আমার গরিব খেটে খাওয়া আদিবাসী দলিত মানুষের তার রুটি রুজির অধিকার কেড়ে নিয়েছে। এই কারণেই আজকে তাপস ব্যানার্জি যে সভা আজকে করছে, এই সবার তাৎপর্য এটাই যে গরিব মানুষের পেটে ভাত দাও, গরিব মানুষের অধিকারকে বুঝিয়ে দাও, গরিব মানুষের শ্রমজীবী ঐক্য গড়ে তোলো, মানুষের কথা বলার অধিকার, তার রুটি রুজির অধিকারকে ফেরত দিতে হবে। আজকের এই সভার তাৎপর্য এখানেই। অনেকেই এই মিটিংটাকে বন্ধ করতে চেয়েছিলেন, কিন্তু আইএসএফ মিটিং করবে, মিছিল করবে, যতই আঘাত আসুক, যতই আক্রমণ আসুক, যতই জেলের ভয় দেখানো হোক, যতই জেলে আটকে রাখার ব্যবস্থা করা হোক, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সে বনে হোক, জঙ্গলে হোক আর খাদানে হোক, গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী মানুষের ঐক্যকে সুদৃঢ় করার জন্য এই রকম সভা আরো 1000 বার হবে। পুলিশ প্রশাসনকে এই কথাটা বলে যেতে চাই। আমরা কেউ ভালো নেই। পুলিশের একটা অংশ দালালি করছে এই সরকারের, তার ডিএটা বাকি আছে। পুলিশও বুকে হাত দিয়ে বলতে হবে তারও পরিবারে তার রাজকন্যা আছে, তার বাড়ির মেয়ে আছে। আমার আদিবাসী পাড়ার আমার বোনেরা আছে। তাপসদা অনেক ছেলে মেয়েদেরকে পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছে উচ্চ শিক্ষায়। আমার আদিবাসী দলিত মুসলমান ঘরের তার ঘরের রাজকন্যা আছে। রাতের অন্ধকারে রাতের বেলায় টিউশনি করতে যেতে হয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে তিনি আমাদেরকে নিরাপত্তা দিতে পারলেন না। আমার যে তিলোত্তমা বোনটা রাজিকরের হসপিটালে তাকে ক্ষত বিক্ষত করা হলো ডিউটিরত অবস্থায়। আমরা দেখলাম তাকে নেকড়ের মতো, হিংস্র নেকড়ের মতো তাকে ছিঁড়ে কামড়ে তাকে খুন করা হলো, তাকে ধর্ষণ করা হলো। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই খুনিদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে লাখ লাখ টাকা রাজকোষ থেকে খরচ করার জন্য এবং দোষীদেরকে আড়াল করার জন্য এবং হসপিটালে যেখানে রেপ হয়েছিল সেই জায়গাটা তথ্য লোপাটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, 500 টাকা থেকে 1000 টাকা হয়েছে। আগামী দিনে বিধানসভার আবার ইলেকশন আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা 2000 টাকা করবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটুকু বুঝেছে আমার তিলোত্তমা বোনের মৃত্যু এই পশ্চিম বাংলার লাখো লাখো আমার মায়েরা তার বাড়ির রাজকন্যার জন্য, তার বাড়ির রাজকন্যা নিরাপত্তার জন্য রাত জেগেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে 2026 মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়। তাই তো বিজেপির
মন্দির, রাম মন্দিরের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান, খ্রিস্টান, জৈন, আদিবাসী, দলিত, হিন্দুদের করের টাকায়, আমার কোষাগারের টাকায় জগন্নাথ মন্দির করতে হচ্ছে, আর আমার বাংলার বেকার যুবকদের বাটি নিয়ে রাস্তায় বসে থাকবে, আর 26,000 যে আমার ভাইদের চাকরি চলে গেল তার চোখের জলের উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে না? বালু মল্লিক, জ্যোতিপ্রিয় মল্লিক গরিব, খেটে খাওয়া, আদিবাসী, দলিত মানুষের তাদের রুটি রুজি, রেশনের চাল ডাল, তাদের খাদ্যদ্রব্য, আটা চুরি করে জেল খাটলো, আর নির্লজ্জের মতো মমতা বন্দ্যোপাধ্যায় জেল থেকে বের করে তাকে মালা পরাচ্ছে। এর থেকে আর অপরাধ কি হতে পারে? হ্যাঁ, আমরা পরাজিত হয়েছি, বিধানসভায় অশোকনগরে পরাজিত হয়েছি। মানুষ আমাদেরকে বিশ্বাস করেনি, মানুষ আমাদেরকে ভোট দেয়নি। পঞ্চায়েত নির্বাচনে আপনাদের গোস্বামী দাদারা বসিরহাটে বাড়ি, এখানে এসে ভোট লুট করেছে। নারান্দার কথা বলছি, এই আমি একটু আগে কথা হচ্ছিল যে কিভাবে পঞ্চায়েতের ভোটটা লুট করেছে। লোকসভায় তৃণমূল বলল যে বিজেপিকে রুখতে হবে, আর আমরা বিশ্বাস করলাম, বিজেপিকে রোখার জন্য তৃণমূলকে ভোটটা দিলাম সবাই। কিন্তু ওয়াকফ বিলে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু ও মুসলমানদের ঠকালেন। তার দলের 3 জন সাংসদ পার্লামেন্টে যে বিল পাস হলো, 3 জন সাংসদ সেই পার্লামেন্টের ওয়াকফ বিলে ভোট দিলেন না। আর মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির তৈরি করে বিজেপির সঙ্গে পাল্লা দিচ্ছে। মোদি বড় না আমি বড়, মোদি তৈরি করেছে রাম মন্দির। ভারতবর্ষের মানুষ দুগলে থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছে এ দেশ ধর্মনিরপেক্ষ দেশ, এ দেশ হিন্দুর দেশ, এ দেশ মুসলমানের দেশ, এ দেশ আদিবাসীর দেশ, এ দেশ আমাদের ধর্মনিরপেক্ষ দেশ, এখানে রোখা যাবে না। দুগালে থাপ্পড় মেরে 240-এ থামিয়ে দিয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি মনে করেন এই বাংলার গরিব, খেটে খাওয়া, শ্রমজীবী, আদিবাসী, দলিত এবং মুসলমান সবার করের টাকায় আমার বেকার যুবকের পেটে লাথি মেরে, জব কার্ড বন্ধ করে, রেশনের চাল চুরি করে, বালি চুরি করে, গরু পাচার করে যদি জগন্নাথ মন্দির তৈরি করে যদি দুর্নীতিকে ঢাকা দেয়, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ 2026 সালে মমতা ব্যানার্জির তৃণমূলকে দু গালে থাপ্পড় মারবে। এই কথা বলে আজকে শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া, দলিত, আদিবাসী, উদ্বাস্তু মানুষের সঙ্গে আইএসএফ আছে, তাপস ব্যানার্জি আগামী দিনেও থাকবে। এই কথা বলে ঐক্যবদ্ধ আন্দোলন, ঐক্যবদ্ধ সমাজ ব্যবস্থা, ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই করে আগামী দিন আমাদের গরিব, খেটে খাওয়া, শ্রমজীবী, মেহনতি মানুষের হবে। এই কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। ইতিমধ্যেই ভাইজান প্রায় কাছাকাছি চলে এসছেন। যারা অধীর আগ্রহে আমাদের প্রিয় চেয়ারম্যান সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক, তার বক্তব্য শুনবার জন্য আরও মানুষ আসছেন, তার অপেক্ষায় রয়েছেন। ঢুকে যাবেন, কয়েক মিনিটের মধ্যে ঢুকে যাবেন, অস্থির হওয়ার কিছু নেই। আমাদের এখনো বক্তা আছেন। আমি কুতুবুদ্দিন ফতেই, যদি এসে থাকেন, আমি দেখতে পাইনি আপনাকে, তাহলে আপনি মঞ্চে আসুন, আমাদের রাজ্য কমিটির সদস্য। এখন বক্তব্য রাখবেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর প্রসেনজিৎ বসু। আজকের এই সভার মাননীয় সভাপতি তাপসদা, মঞ্চে উপবিষ্ট আইএসএফ এর নেতৃবৃন্দ এবং এই সভায় উপস্থিত সকল বন্ধুদের আন্তর্জাতিক শ্রমিক দিবসের সংগ্রামী অভিনন্দন জানাই। তাপসদা, আপনাদের সামনে এই দিনটির যে বিশেষত্ব সেই বিষয়ে অনেক কিছুই বলেছেন, যেটা তার সাথে যোগ করা যে আজ থেকে বহু বছর আগে, প্রায় 150 বছর আগে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে শিকাগো শহরের শ্রমিকরা তাদের শোষণের বিরুদ্ধে 8 ঘন্টা কাজের
অধিকারের দাবিতে যে আন্দোলন করেছিল এবং শাসকদের বুলেট তাদেরকে নির্মমভাবে হত্যা করেছিল, কিন্তু সেই নির্মমভাবে হত্যা করা সত্ত্বেও এই দিনটি গোটা পৃথিবী জুড়ে দাবানলের মতো একটি বার্তাকে ছড়িয়ে দিয়েছিল যে মালিকের দাস হয়ে শ্রমিকরা আর কাজ করবে না, শ্রমিকরা 8 ঘন্টার বেশি কাজ করবে না, 8 ঘন্টার বেশি শ্রমিকদেরকে খাটানো যাবে না, শোষণ করা যাবে না। এবং সেই যে শিকাগোর হে মার্কেটের শহীদরা, তারা এই আজকের দিনে যেভাবে শহীদ হয়েছিলেন, তার জন্যই আজকে গোটা পৃথিবী জুড়ে আমাদের মতো দেশে, যেখানে কোটি কোটি শ্রমজীবী মানুষ আছেন, শ্রমিক আছেন, খেটে খাওয়া কৃষক আছেন, খেটে খাওয়া মানুষ আছেন, আজকে এই সমস্ত দেশে বিশেষ আইন করে শ্রমিকদের 8 ঘন্টার বেশি যাতে খাটানো না হয় এবং তাদের যে কাজের অধিকার সেটাকে সুনিশ্চিত করা হয়েছিল। আজকে এই 2025-এ এসে কেন এই আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমাদেরকে এরকম সভা করার প্রয়োজন হচ্ছে, তার কারণ হচ্ছে যে আমাদের দেশে দুর্ভাগ্যবশত যে কেন্দ্রের সরকার আছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার গত 11 বছর ধরে এই দেশ শাসন করছে, তারা এমন একটি আইন পাশ করেছে যে আইনে শ্রম কোড আইন, যেই আইনের ভিত্তিতে তারা এখন বলছে যে শ্রমিকদের 8 ঘন্টার কাজের অধিকারের আর কোনো প্রয়োজন নেই। তারা আগের আইনকে পরিবর্তন করছে এবং যাতে করে শ্রমিকদেরকে 12 ঘন্টা 13 ঘন্টা করে খাটানো যায়, তার আইনি স্বীকৃতির ব্যবস্থা এই শ্রম কোড আইনের মাধ্যমে মোদী সরকার গোটা দেশ জুড়ে চালু করতে চাইছে। এই প্রেক্ষাপটে আজকের এই আন্তর্জাতিক শ্রমিক দিবস খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে এর বিরুদ্ধে কেন্দ্রীয় যে ট্রেড ইউনিয়ন এবং বিভিন্ন শ্রমজীবী মানুষের যে সংগঠনগুলি আছে, তারা এর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছে। তারা এই মে মাসের 20 তারিখে তারা ধর্মঘটও ডেকেছে এই শ্রম কোড বাতিল সহ আরো বিভিন্ন শ্রমজীবী মানুষের দাবি দেওয়া নিয়ে। আমাদের সকলকে এই শ্রমজীবীদের স্বার্থ রক্ষার এই আন্দোলনকে সমর্থন করতে হবে, কারণ কেন্দ্রের এই মোদী সরকার তারা আজকে গোটা দেশে কি পরিস্থিতি তৈরি করেছে। আপনারা জানেন যে ফেব্রুয়ারির 1 তারিখে প্রতি বছর ফেব্রুয়ারি মাসের 1 তারিখে কেন্দ্রীয় সরকার বাজেট পেশ করে, কেন্দ্রীয় বাজেট পেশ করে। সেই বাজেট পেশ করার আগের দিন প্রতি বছর সংসদে একটি অর্থনৈতিক সমীক্ষা সরকারকে পেশ করতে হয়। সেই অর্থনৈতিক সমীক্ষায় প্রতি বছর সরকার জানায় দেশের মানুষকে, সংসদে অর্থনৈতিক সমীক্ষা পেশ করে যে দেশে অর্থনীতির কি অবস্থা, সাধারণ মানুষের জীবন জীবিকার কি অবস্থা, কর্মসংস্থানের কি অবস্থা, এই পুরো বিষয় কেন্দ্রীয় সরকার অর্থনৈতিক সমীক্ষার মাধ্যমে সংসদে রাখে। এই বছর যে অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হয়েছে তাতে সরকার নিজের তথ্য দিয়ে স্বীকার করছে যে 2017-18 থেকে, অর্থাৎ গত 7 বছর ধরে ক্রমাগত আমাদের দেশের
55 কোটি যে শ্রমজীবী, যারা আমাদের শ্রমজীবী যে জনগণ আছে, আমাদের মা বোনেরা আছেন, আমাদের ভাইয়েরা আছেন, যারা খেটে খান গ্রামে বা শহরে, 55 কোটি এরকম জনগণ আছেন, তাদের অধিকাংশেরই মাথাপিছু যে আয়, সেই আয় আস্তে আস্তে কমে যাচ্ছে। এটা সরকারি তথ্য বলছে। এবং কেন কমে যাচ্ছে? কারণ তাদের আসল মজুরি বাড়ছে না, অথচ মূল্য বৃদ্ধির জন্য আপনার 7 বছর আগে 100 টাকায় আপনি যা জিনিস কিনতে পারতেন, আজকে 100 টাকায় অত জিনিস আপনি কিনতে পারেন না। তাহলে আপনার মজুরি যদি 100 টাকায় থেকে যায়, তাহলে আপনি আরো গরিব হয়ে যাচ্ছেন। তো এই 55 কোটি মানুষ আমাদের দেশে, যাদের মেহনতে, যাদের শ্রমে এই দেশটা চলছে, এই অর্থনীতি চলছে, তারা আস্তে আস্তে আরো গরিব হয়ে যাচ্ছে। এবং এটা খালি সরকারি তথ্য খালি এই দেখাচ্ছে না, তার সাথে এটাও দেখাচ্ছে যে আমাদের দেশে 90 থেকে 92 লক্ষ প্রাপ্তবয়স্ক মানুষ আছেন 15 বছরের ঊর্ধ্ব। তাদের মধ্যে 50% বেশি, অর্থাৎ দেশের অর্ধেক জনগণ, তাদের মাসিক আয়, মাথাপিছু আয় 6000 টাকার বেশি নয়। তার উপরের যে 40% জনগণ, 50% একদম নিচে, 6000 টাকার মাথাপিছু 6000 টাকার নিচে আয় করে। তার উপরে যে 40% আছে, তারা মাসে 15000 টাকার নিচে আয় করে। আর তার উপরে যে সবার উপরে যে 10% আছে, তারা মাসে প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি আয় করে। আর শুনলে অবাক হয়ে যাবেন যে আমাদের সমাজে 1% যে সবার উপরে বসে আছে, তাদের সংখ্যা 1 কোটিও নয়, 92 লক্ষ। তারা মাসে গড়ে 50 লক্ষ টাকার বেশি আয় করে। এটা সরকারের তথ্য। এরকম একটা সমাজ ব্যবস্থায় আজকে আমাদের দেশ এসে পৌঁছেছে। আর এই যে কোটি 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 খেটে খাওয়া মানুষ, তাদের জীবন জীবিকার উপরে এইরকম আঘাত যখন নেমে আসছে, তাদের আসল প্রকৃত আয় যখন কমে যাচ্ছে, তখন কেন্দ্রীয় সরকার কি করছে? তারা শ্রমিকদের যেন আরো বেশি করে শোষণ করা যায়, তাদের 8 ঘন্টার কাজের অধিকারকে তারা কেড়ে নিচ্ছে। তাদের সামাজিক সুরক্ষা খাতে যা খরচা, তা তারা কেড়ে নিচ্ছে। আজকে বেকারত্ব এমন জায়গায় পৌঁছেছে, যুব সমাজের মধ্যে প্রতি 10টা যুবক ছেলের মধ্যে একজন বেকার আমাদের দেশে। এবং আমাদের দেশের দুর্ভাগ্য যে স্নাতকদের মধ্যে বেকারত্ব আরো বেশি। প্রতি 100 জনে 15টা স্নাতক বেকার আমার দেশে। বেশি পড়াশোনা করলে তখন তো আপনি গতর খাটার কাজ করবেন না, একটু ভালো চাকরি চাইবেন, সেই চাকরি নেই, এই সরকার দিতে ব্যর্থ। 11 বছর ধরে প্রতিশ্রুতি দিয়ে গেছে বেকারের চাকরি দেবে, প্রতি বছর নাকি 1 কোটি বেকারের চাকরি হবে। আর ফল কি দেখছি? আজকে ঘরে 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 বেকার, গ্রাম শহরে বেকার। এই যে পরিযায়ী শ্রমিকদের কথা আসছিল, আজকে কেন এই বাইগাছি থেকে, কেন এই সর্দারপাড়া থেকে 100 জনকে বাইরে গিয়ে কাজ করতে হয়? কারণ এখানে কাজ নেই। আর ওই 100 দিনের কাজ, আজকে যখন কোভিড হয়েছিল, কোভিডের সময় এই সমস্ত পরিযায়ী শ্রমিকরা, আপনারা জানেন, সে বোম্বে থেকে, দিল্লি থেকে রেল লাইন ধরে ধরে হেঁটে হেঁটে, পায়ে হেঁটে হেঁটে শ্রমিকরা ঘরে ফিরেছিল। তাদের উপর দিয়ে ট্রেন চলে গেছে, মেরে দিয়ে চলে গেছে। আজকে সেই যে শ্রমিকরা যখন ফিরেছিল, সরকার 100 দিনের কাজে টাকা পয়সা খরচা বাড়িয়েছিল। গোটা দেশে 11 কোটি মানুষকে ওই 1 বছর কাজ দিয়েছিল। এই বছরের হিসাব দেখুন, এখন অবধি সংখ্যাটা 8 কোটিতেও পৌঁছয়নি। কেন? কারণ সরকার এই 100 দিনের কাজের যে প্রকল্প, তার উপরে লাগাতার যে ব্যয় বরাদ্দ, সেটা বাজেটে কমিয়ে দিচ্ছে। এই বছরও কমিয়েছে। আর এই 100 দিনের কাজে এখন ওই 100 দিনের কাজ গড়ে শ্রমিকরা 45 দিনের বেশি কাজ পায় না। মজুরি কত পায়? 250 টাকার কাছাকাছি। সরকারের ন্যূনতম মজুরি
যেখানে 450 টাকা, সেখানে সরকারের নিজের প্রকল্পে 250 টাকা বা তার কমের মজুরিতে তারা খাটাচ্ছে লোকজনকে। এবং পশ্চিমবঙ্গে টাকা চুরি হয়েছে বলে আমি আসব সেই চোরদের কথায়, তাদের নিয়ে অনেক কিছু বলার আছে, কিন্তু তারা চুরি করেছে বলে, আরে তুমি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির 100 দিনের কাজটা বন্ধ করো। তুমি গরিব মানুষকে খাটিয়ে তাদের 100 দিনের মজুরি বন্ধ করছো কেন? এইটা কিরকম ন্যায় হলো? চুরি তো সাধারণ মানুষ, সাধারণ মজুর করেনি, তুমি তার টাকাটা আটকাচ্ছ কেন? এই প্রশ্নের কোনো জবাব মোদী সরকার দিচ্ছে না। এবং এই যত সামান্য টাকা, যেই টাকাটাও মজুরি, যেই মজুরিটাও কম, ন্যায্য মজুরির থেকে কম, সরকারের ঘোষিত ন্যায্য মজুরি 450 টাকা, আপনি রেগার শ্রমিকদেরকে 250 টাকা দৈনিক মজুরি দেন। এটাও তো একটা চুরি, শ্রম চুরি করছেন আপনারা। এবং সেই টাকাও পশ্চিমবঙ্গের মজুরদের দেয়া হচ্ছে না, তৃণমূল এখানে চুরি করেছে বলে। আজকে গরিব মানুষকে অন্ধকার খাদে ফেলে দেওয়া হচ্ছে এবং এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ আন্দোলন হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ তারা শ্রমিকদেরকে ভাগ করছে। তারা শ্রমিকদেরকে, বিশেষত ধর্মের নামে, আমাদের দেশটা ধর্মনিরপেক্ষ দেশ, কিন্তু আমাদের দেশে সকলের ধর্মীয় স্বাধীনতা এবং ধর্ম পালনের অধিকারও আছে। আমাদের দেশের সংবিধান বলে যে হিন্দু সে হিন্দু ধর্ম পালন করবে, যে মুসলমান সে ইসলাম ধর্ম পালন করবে, যে খ্রিস্টান সে তার ধর্ম পালন করবে, খ্রিস্ট ধর্ম পালন করবে, শিখরা তাদের ধর্ম পালন করবে, কিন্তু রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। রাষ্ট্রটা সবার, রাষ্ট্র সবার অধিকারকে মর্যাদা দেবে, সবাইকে সমান চোখে দেখবে। এই সরকার কি করছে? মোদী সরকার কি করছে? তারা একের পর এক সংবিধানের বিরুদ্ধে তারা আইন নিয়ে আসছে, একের পর এক সংবিধান বিরোধী, সংবিধানকে আঘাত করছে। এবং এই যে লোকসভা নির্বাচন হলো, মোদি দাঁড়িয়ে সংসদে দাঁড়িয়ে ঘোষণা করেছিল আপকি বার 400 পার। কত হলো? 240, আটকে গেল রথের চাকা 240-এ। বানিয়েছিলেন তো রাম মন্দির, যেখানে বাবরি মসজিদ ছিল, সেই বাবরি মসজিদটাকে সুপ্রিম কোর্টকে মিথ্যে কথা বলে, সুপ্রিম কোর্টকে দেশের আইনের ব্যবস্থা, আইনের শাসন, দেশের সংবিধানকে কাঁচকলা দেখিয়ে ওখানে ভজন কীর্তন করার নামে এই আরএসএস, এই বিজেপি, এই বজরং দল, এই বিশ্ব হিন্দু পরিষদ, তারা ওই 5 শতাব্দী প্রাচীন মসজিদটাকে 1992 সালে শহীদ করে দিল, মিশিয়ে দিল ভেঙে মাটির সাথে। সেখানে সুপ্রিম কোর্ট কোর্টের যে ন্যায় বিচারের নামে তারা যেটা করলেন, আমরা মনে করি না সেটা ন্যায় বিচার হয়েছে। এই সরকারকে অনুমতি দেওয়া হলো যে ওই জমিতে মন্দির স্থাপনা করা। এই মন্দির স্থাপন করতে গিয়ে সরকারের টাকা খরচা হলো। প্রধানমন্ত্রী নিজে, একজন আদিবাসী রাষ্ট্রপতি আছে, তাকে ঢুকতে দেওয়া হলো না ওই মন্দিরে। জেনে রাখুন, আদিবাসী ভোট পাওয়ার জন্য আদিবাসীকে রাষ্ট্রপতি করেছে, কিন্তু যখন মন্দির উদ্বোধন করতে হচ্ছে সেখানে আদিবাসী মহিলার, দ্রৌপদী মুর্মুর জায়গা নেই। এটা মনে রাখতে হবে এই অপমানটাকে। সেখানে নরেন্দ্র মোদী গিয়ে উদ্বোধন করছেন, আর আমাদের দেশের আমার আপনার করের টাকায় যে সেনাবাহিনী চলে, সেই সেনাবাহিনীর, সেই এয়ারফোর্সের এরোপ্লেন থেকে পুষ্পবৃষ্টি করা হচ্ছে। আমাদের নওশাদ সিদ্দিকী এসছেন, 1 মিনিট। নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ,
আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। 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 ঠিক আছে, আপনারা বসুন 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 বলছি, মহিলাদের বসতে বলছি, বসুন ভাইজান, এখানে বসুন, বসুন আপনি এখানে বসুন। হ্যাঁ বসুন, যা বসুন, বলো বলো, আপনারা বসে পড়ুন, সব ভিতরে আসুন, রাস্তার ভিতরে আসুন, এই মাঠে আসুন, মাঠে আসুন। তো আজকে যখন রাম মন্দির উদ্বোধন হলো লোকসভা ভোটের আগে, বায়ুসেনার যে এরোপ্লেনগুলো ওপর থেকে পুষ্পবৃষ্টি করছিল, সেই বায়ুসেনা তো তেলে চলে, যেমন গাড়ি পেট্রোলে চলে, বায়ুসেনার জন্য আলাদা তেল আছে। সেই তেলের টাকাটা কে দিয়েছিল? ভারতের বায়ুসেনা যে তেলের টাকায় চলে, সেই তেলের টাকাটা কোথা থেকে আসে? প্রতিদিন হাজার হাজার কোটি টাকা খরচা হয় বায়ুসেনার প্লেন চালাতে, অনেক দামি তেল, তাতে বায়ুসেনার হাওয়াই জাহাজ চলে।